একদিন একটি গোলাপের কাছে গিয়ে বললাম, আচ্ছা গোলাপ, সৌন্দর্যের স্থায়িত্ব কতটুকু? গোলাপ বলল, চোখের পলকের মতো। একদিন একটি ঘাসের কাছে গিয়ে বললাম, আচ্ছা ঘাস, কতটা ধৈর্য শক্তি থাকলে পথের ধারে এভাবে স্থির দাঁড়িয়ে থাকা যায়? ঘাস বলল, পাহাড়ের মতো। একদিন একটি পাথরের কাছে গিয়ে বললাম, আচ্ছা পাথর, শুনেছি তোমরাও নাকি কখনো কখনো মানুষের মতো কথা বলো। কখন? পাথর হেসে বলল, এই পৃথিবীর মানুষ তোমরা যখন পাথর হয়ে যাও তখন আমরা কথা বলি। কৃষিকাজ নিয়ে একটু কথা বলতে চাই। অনেকে বলে যে ধরুন কৃষি তো হচ্ছে আমাদের একটা প্রধান উপজীব্য। আমাকে ভাত খেতে হলে কৃষিকাজে যেতে হবে। আমার আশপাশ সম্পূর্ণ কৃষি ভিত্তিক। কিন্তু সেই কৃষি নিয়ে কৃষক এবং কৃষি ভিত্তিক যদি কেউ কাজ করে, পড়াশোনা করে এসেও তাকে কিন্তু আমরা তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখি। কৃষি নিয়ে আমাদের এত তাচ্ছিল্য কেন? কৃষক বা কৃষি নিয়ে যারা কাজ করে তাদেরকে কেন আমরা ছোট করে দিই? মানে আমার কেন যেন মনে হয় আমরা আসলে একটা অদৃশ্য ইচ্ছাশক্তির পেছনে ছুটছি, আচ্ছা। এবং সবাই, এবং এর পেছনে আমাদের এই সোসাইটিই দায়ী। প্রত্যেকটা সন্তান জন্মানোর পরেই তাকে এটা বোঝানো হয় যে তোমার চাকরি করতে হবে, অন্যের গোলামি করতে হবে, এবং আমার হৃদয়ের যত অতৃপ্তিতা রয়েছে সব পূরণ তোমাকে করতে হবে। তো এই যে একটা অসামঞ্জস্য চাহিদার পেছনে একটা মানুষকে লেলিয়ে দেয়া, এবং সে ছুটছে ছুটছে ছুটছে, দিন শেষে কিন্তু হতাশ হয়েই ফিরছে। তো কৃষকদের অবজ্ঞা করার কথা বলছিলেন আপনি। আমরা যেন কেমন, শুধু কৃষকদের অবজ্ঞা না, ধরুন যে আপনি পড়াশোনা করে যদি কৃষি নিয়ে কাজ করতে যান আপনাকে অবজ্ঞা করবে, যে ও তো ওই যে মাঠে ঘাটে কৃষকের সঙ্গে পড়ে আছে, এই যে একটা অবজ্ঞার জায়গা। এটা খুব দুঃখজনক। দেখেন, মাটি কিন্তু এত সহজ ব্যাপার না। একটা মাটি অনেক বড় ব্যাপার, কারণ এই মাটিতে সব প্রাণ, মাটিতেই সব সৃষ্টি, মাটি দিয়েই সব বিনাশ। কারণ আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করি কিয়ামতের মাঠেও কি হবে, মাটি উত্তপ্ত হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের সময় মাটির অবস্থা কী হবে। মাটিই কিন্তু আদতে সব। এই মাটির সাথে যারা স্ট্রাগল করে, মাটির বুক চিরে যারা হচ্ছে একটি বীজকে অঙ্কুরোধ করিয়ে সেখান থেকে ফসল ফলায়, যাদের কাদা মাখা শরীর, তারাই তো কৃষক। কৃষককে যারা ভালোবেসে কৃষকের সাথে বসে, তাদেরও অবজ্ঞ শিকার। এর কারণ হচ্ছে একটা, কেন যেন আমরা অথেন্টিক, মানে আমরা একদম জাতি হিসেবে এরকম, আমরা রিয়েল জিনিসটাকে কোথাও না ভয় পাই। আমাদের শুধু মনে হয় যে খাঁটি জিনিসটা আমার থেকে দূরে থাক। আমরা সত্যের মুখোমুখি হতে আমরা প্রচণ্ড অপছন্দ করি। আমরা শুধু একটা আবরণ নিয়ে থাকতে পছন্দ করি, যেটা মেকি আবরণ, যেটা প্রকৃত বর্ণ আমাদের নয়। তাই আমাদের কৃষক নিয়ে অবহেলা, কৃষি নিয়ে যাদের কাজ তাদের নিয়ে অবহেলা। কিন্তু আমরা যদি একবার ভাবি যে কৃষক হচ্ছে একজন সাধক, এত সহজ কথা না। একটা মাটি চাইলেই ফসল দেয় না, সেই মাটিতে আপনার রক্ত দিতে হবে, আপনার ঘাম দিতে হবে, আপনার শ্রম দিতে হবে। যে কৃষক তার জমির আইলে যায় না, সেই জমির ফসল কখনোই তার ঘরে যায় না। জমির ফসল ঘরে নিতে গেলে কৃষককে প্রতিটি গাছের সাথে কথা বলা দরকার হয়, প্রতিটি গাছের এই যে স্পর্শ দেওয়ার ব্যাপারটা থাকে, এবং তার ঘাম রক্ত মিশতে হয় সেই মাটিতে, তখনই সেই মাটি তাকে কিছু না কিছু দেয়। এত সহজ কথা না। সুতরাং অনেক আগেই বলে গেছে বিজ্ঞরা যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আপনি চাষাকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করেন, চাষা কৃষক কিন্তু সাধক। আমি যদি ভুল না করি, আপনার তো কিছু হিডেন ট্যালেন্ট আছে আরো নাকি? ভালো কবিতা বলতে পারেন মনে হয় নাকি? আমি আসলে প্রকৃতি এবং কন্টেন্টের স্বার্থে কিছু কিছু কবিতার ছন্দ কথা তো মনে রাখতেই হয়। যেমন আমরা একটা নিষ্ঠুরতা নিয়ে বর্ণনা করতে গিয়েছিলাম কদিন আগে, তো সেখানে আমাকে কবি ইয়াসনুর রহমানের কয়েকটি লাইন বলতে হয়েছে, যেটি তার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমার মাথায় এখন এসেছে। সেটা এমন ছিল যে একদিন একটি গোলাপের কাছে গিয়ে বললাম, আচ্ছা গোলাপ, সৌন্দর্যের স্থায়িত্ব কতটুকু? গোলাপ বলল, চোখের পলকের মতো। একদিন একটি ঘাসের কাছে গিয়ে বললাম, আচ্ছা ঘাস, কতটা ধৈর্য শক্তি থাকলে পথের ধারে এভাবে স্থির দাঁড়িয়ে থাকা যায়? ঘাস বলল, পাহাড়ের মতো। একদিন একটি পাথরের কাছে গিয়ে বললাম, আচ্ছা পাথর, শুনেছি তোমরাও নাকি কখনো কখনো মানুষের মতো কথা বলো। কখন? পাথর হেসে বলল, এই পৃথিবীর মানুষ তোমরা যখন পাথর হয়ে যাও তখন আমরা কথা বলি। তো এই যে মানুষ যখন নিষ্ঠুর হয়, প্রকৃতি তখন কথা বলে। বারবার ভূমিকম্প হওয়া, প্লাবন হওয়া, সাইক্লোন হওয়া, সবই হচ্ছে প্রকৃতির রাগ এবং ক্ষোভ, প্রকৃতির অভিমান। আকাশ ফেটে বৃষ্টি পড়াটা স্বাভাবিক ঘটনা না।
ঠিক তেমনই মানুষের জীবনও প্রকৃতির সাথে মেলানো। চোখের জল যেমন স্বাভাবিক না, চোখের জল অন্য জলের মতো না, এক ফোঁটা চোখের জল এত সহজ কথা নয়। এই যে মাত্র আপনি কবিতার ছলে বলছিলেন না যে একটা মানুষের ধৈর্য শক্তি আসলে কতটুকু হতে পারে, আমি যদি বলি যে জুয়েল ভাইয়ের ধৈর্য শক্তি কতটুকু? এখন পর্যন্ত অনেক, কারণ আমার স্ত্রী ক্যান্সার পজিটিভ, আমার একটা ছোট বেবি আছে পুতুলের মতো। তো আসলে সামাজিক একটা বঞ্চনা শিকারও ছিলাম যে কেন এটা করতে হবে, কোর্টে ঘুরলেই তো অনেক টাকা, রাত দিন একাকার করে কেন মাঠে ঘাটে ছুটতে হবে। কিন্তু আসলে প্রকৃতির প্রেমে পড়লে আপনি আর এখান থেকে ফিরতে পারবেন না। সব প্রেম ছিন্ন করা যায়, মানুষের প্রেম মানুষ ভুলে যায়। এ কারণেই জীবনানন্দের সেরা উক্তি আছে, প্রেম ধীরে মুছে যায়, একদিন নক্ষত্রেরও মরে যেতে হয়, কিন্তু প্রকৃতির প্রেম আপনি কখনো ছাড়তে পারবেন না। কারণ ঢাকা শহরে যত সুন্দর রেস্টুরেন্টে আপনি বসেন না কেন, আপনি গ্রামের সরিষা ক্ষেতের পাশে বসলে যে প্রশান্তি পাবেন সেটি কখনোই এর সাথে মিলবে না। তো ধৈর্যটা এখনো রয়েছে, আমি জানি না মহান আল্লাহ কতদিন এটা রাখবেন। আমি শুনেছিলাম যে ভাবি ক্যান্সারে আক্রান্ত, তার থেরাপি চলছে। আসলে এই মুহূর্তে ওনার কি অবস্থা, এবং এই যে এগুলো মানে পারিবারিক এত সমস্যার মাঝেও আপনি কন্টেন্ট বানাচ্ছেন, মানুষকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিচ্ছেন, এই চ্যালেঞ্জিং জবটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এটা খুবই কঠিন, এবং আমি মনে করি যেহেতু স্ক্রিনে আপনি পারফর্ম করেন প্রতিদিনই, আপনার ব্যক্তিগত দুঃখ রয়েছে, সেগুলোকে আড়াল করে আপনাকে স্ক্রিনে আসতে হয়। তো আমার বেলায় তাই, মানুষ প্রকৃতির সাথে আমার বর্ণনা পছন্দ করছে এখন পর্যন্ত। জানি না এই ইজ্জত আল্লাহ কতদিন রাখবেন, তবে যতদিন রাখবেন ততদিন আমি চেষ্টা করব নিজের দুঃখকে আড়াল করে রেখে প্রকৃতিকে বর্ণনা করতে। এবং এটা এতটাই চ্যালেঞ্জিং যে এটা প্রতিদিনই করতে হয়, কারণ প্রকৃতি হচ্ছে এমন মায়াবী, আপনি যদি এক সপ্তাহ না যান তার কাছে, সে আপনাকে দিব্যি ভুলে যাবে। কারণ প্রকৃতি এতটা উদার, যে কোনো সন্তানই তার কাছে গেলে সে বুক আগলে তাকে আপন করে নেবে। তা নাহলে কক্সবাজারের সমুদ্রে কত কুখ্যাত খুনিও যায় দুঃখ বোধ করার জন্য। কক্সবাজারের এই লোনা জল বলতে পারতো যে তোমাকে আমি গ্রহণ করব না, কিন্তু সে কিন্তু সবাইকে আগলে নিচ্ছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের এই যে এত লবণাক্ত পানি, আমার তো মনে হয় মানুষের দুঃখ, গ্লানি আর চোখের পানিতেই আরও বেশি লবণাক্ত হয়ে গেছে। মানুষ দুঃখ নিংড়ানোর জন্য কক্সবাজার কিংবা সমুদ্রের ধারেই ছুটে যায়। তো আমার ওয়াইফকে আমি বলতাম, এখনও বলি, যে দেখো আসলে আমার এই কাজটা তো প্রতিদিন করতে হয়। বলছি দেখো, আমি যদি মারা যাবো সেদিনও তুমি প্রকৃতির সাথে থাকবা, প্রকৃতিকে এভাবেই ডিফাইন করবো, বর্ণনা করবা, নো প্রবলেম। কারণ তোমার জীবনের যে ঘড়িটা, এটি কখনো থামানোর দরকার নেই, প্রয়োজন নেই। তোমাকে তোমার দর্শকরা যেভাবে চায় তুমি সেভাবেই থাকো, এবং প্রতিনিয়ত থাকো, প্রতিদিন থাকো, কোনো ঘটনাই যেন তোমাকে ওখান থেকে সরাতে না পারে। সো এই সাহসটা আসলে আমার স্ত্রীর কাছ থেকে পাওয়া। এই যে কন্টেন্ট ক্রিয়েশনদের একটা ব্যাপার প্রফেশনালকে আসি, যে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখি যে তারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, জনপ্রিয়তা পাচ্ছেন, তারপর দেখি যে নানা ধরনের প্রমোশনাল অনেক কিছুর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আমি এখন পর্যন্ত আপনাকে ওভাবে দেখিনি, দেখি ইচ্ছা করে দূরে থাকা নাকি আপনার কাছে কেউ যাচ্ছে না? আমাদের যেটা চলছে আলহামদুলিল্লাহ, আমাদের 49,000 টাকার একটা ক্যামেরা আছে, 2,000 টাকার একটা সাউন্ড ডিভাইস আছে, পুরাতন একটা পিসি আছে, যে পিসিটা আমরা সেকেন্ড হ্যান্ড পিসি কিনেছিলাম, আর কিছু নেই আমাদের, আর কিচ্ছুই নেই। এই চিত্ত মিডিয়া, এই দিয়ে চিত্ত মিডিয়া চাইলে করা যাচ্ছে, অফার আছে, কিন্তু আমি না এত সহজেই বা এত অল্পতেই, মানে আমি করব না এটা বলছি না, করতে পারি, কিন্তু আমি এখন চাচ্ছি না। কেন চাচ্ছি না? মানে আমি আমার স্বভাব থেকে সরতে চাচ্ছি না। আমি দেখেন, আপনি প্রমোশনাল কাজ করে 1 লক্ষ টাকা পেলেন, আপনি বেশভূষা চেঞ্জ করলেন, আপনি কিন্তু পরের দিন ঠিক ওই কাদার মধ্যে মিশতে পারবেন না। কৃষকের ঘামে ভিজে যাওয়া শরীরের সাথে আপনি গা ঘেঁষে বসতে পারবেন না। আপনার কোথাও আপনার ড্রেসটা অ্যালাউ করবে না, বলবে কি যে থাক, আমরা তো ভালো আছি, বাজারে এখন তোমার অনেক চাহিদা, দরকার কি এই পচা কাদার মধ্যে নামা, যারা মাছ ধরছে ধরুক না, অন্য কন্টেন্ট করি, অন্য কিছুতে চালাই দিই, আমার কাজের গুণগত মান আমি নষ্ট করতে চাচ্ছি না। এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে অর্থ মানুষকে নষ্ট করে। প্রত্যেকটা মানুষের জীবনে তার নষ্ট হওয়ার মূলে রয়েছে অর্থ, বিত্ত, বৈভব। সংকট দিয়ে তা তৈরি হয়, আর সচ্ছলতা দিয়ে তা তৈরি হয় না। ক্যামেরা এক্সপার্ট যে ভাইটা রয়েছে, আমি ওকে প্রায়ই বলি যে এই যে ভাঙাচোরা ক্যামেরা দিয়ে যা তৈরি হচ্ছে, এটা কিন্তু আর হবে না কোনো কালে। অনেক দামি রোবোটিক ডিভাইস থাকবে, আপনি চেয়ারে বসে থেকে শট নিতে চাইবেন। আপনি এখন যে কাদার মধ্যে নামছেন, কাটার ঝোপের মধ্যে যাচ্ছেন, আপনি এখন রোদের মধ্যে যাচ্ছেন, বলছেন ভাই এখানে সরে যান, আমাদের ক্যামেরার একটু প্রবলেম, তো সানলাইট টাইট পড়ছে, এলোমেলো হচ্ছে, আমরা একটু কষ্ট করি।
এই কষ্টটা যতদিন থাকবে, এই অনুভূতি যতদিন জীবন্ত থাকবে, ততদিন এই ক্যামেরায় শিশিরের শব্দ উঠে আসবে, মানুষের চোখের পানি জল জল করবে, দুঃখবোধটা তুলে ধরা যাবে, নিজেদের সংকট থেকে সর্বোচ্চ করার যে প্রয়াস এটা অক্ষুণ্ণ থাকবে। তাই দুঃখটা থাক না। আচ্ছা, মানে কিছু কিছু মাঝে মধ্যে অপ্রাপ্তিও থাকতে হয় ইচ্ছা করে। যাই হোক, জুয়েল ভাই অনেক কথা বলেছি, সময় বলছে যেতে হবে, কিন্তু আমি এতদিন জানতে চাই, ধরুন যে আপনি তো মানুষকে অনেক ধরনের টিপ দিয়ে থাকেন, অনেক গাছ গাছালি ভেষজ নিয়ে, প্রকৃতি নিয়ে, কিংবা আমি দেখছি সামাজিক অনেক কিছু নিয়েও টিপস দিয়ে থাকেন। এই মুহূর্তে যদি আমি বলি যে আমাদের যে দর্শক যারা আছে তাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো টিপস, সেটাই প্রকৃতি নিয়ে হোক, সেটা জীবন নিয়ে হোক, কি বলবেন? আমি এই মুহূর্তে আসলে দর্শকদেরকে বলবো যে আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনি আমি খারাপ থাকার পেছনে কেউ দায়ী নয়, আপনি আমি দায়ী। কারণ আমরা চাইলেই এত যন্ত্রণা না নিতে পারি। সমস্ত আকাশটা আপনার মাথার উপর না, আপনি শুধুমাত্র আপনার নিজের আত্মার কাছে কান পাতুন। আত্মাটা কি বলে? সে যদি প্রশান্তি চায়, আপনি প্রশান্তি খুঁজুন। আপনি কখনোই আপনার ফ্যামিলি মেম্বার, আপনার আত্মীয় স্বজন এবং মানুষ কি বলল, মানুষ কি ভাবছে, সোসাইটিতে আমার অবস্থান কত উঁচুতে নেওয়া যায়, এই যে ভয়াবহ দানবীয় ইচ্ছাশক্তির পেছনে আপনি ছুটবেন না। আপনি শুধুমাত্র আপনার হৃদয়টাকে সুস্থ রাখুন। আপনি চিন্তা করেন সবাই আমাকে ছেড়ে যাক, প্রকৃতি আছে, কিন্তু প্রকৃতির এই লক্ষ কোটি সন্তান সবাই আপনার আপনজন, আপনি তাদের মতো বাঁচতে পারবেন। আর যারা আপনার বিত্ত বৈভব আর অবস্থান দেখে আপনাকে ভালোবেসে আপনাকে আগলে রাখবে, এই আগলে রাখার মানুষগুলো না থাকাটাই ভালো। তাই প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতিকে ভালোবাসতে গিয়ে যদি মনে হয় আপনার কোথাও অভাব, সংকট, সংকীর্ণতা রয়েছে, তবে সেটুকুই আপনার জীবনের সম্পদ। আপনি অভাবটাকে পুষে রাখেন। অভাব হচ্ছে আমাদের সেই আত্মীয়, যে আত্মীয় কখনোই আপনার কাছ থেকে বিলাসী জীবনযাপন পছন্দ করে না। সেই আত্মীয়, যে আত্মীয় কখনোই দামি খাবার, দামি গাড়ি, বাড়ি কিংবা আপনাকে এক ভয়াবহ ইচ্ছাশক্তির পেছনে লেলিয়ে দেবে না। অভাব আমাদের সেই আত্মীয়, যেই আত্মীয় আপনার কাছের মানুষ, দূরের মানুষকে চিনতে বুঝতে শেখাবে। তাই অভাব আত্মীয়টাকে যতদিন ঘরে রাখা যায় ততদিনই ভালো সৃষ্টি হবে। আপনার জীবনে কারো একটু প্রভাব আছে যে কোনো কবি, সাহিত্যিক বা যাদের বই আপনি করেছেন, বা কোনো কোন দার্শনিকের কোনো প্রভাব কি আছে যাদেরকে আপনি ফলো করেন? অবশ্যই আছে, তবে আমি যদিও অতটা যোগ্য নই ওই প্রভাবকে ধারণ করার। আমি খুবই নগণ্য, তুচ্ছ। তবে শুধু মন চাই যে জীবনানন্দ দাশের মতো যদি প্রকৃতিটাকে একটু বর্ণনা করতে পারতাম, যদি কখনো নজরুলের মতো জীবনটা চালাতে পারতাম, ছুটতে পারতাম। জীবনানন্দ দাশ এমন কিছু নেই যে এই প্রকৃতির সেই বিষয়টা নিয়ে বর্ণনা করে যাননি। অবাক লাগে, একটা মানুষ কি ভয়াবহ মেধা নিয়ে আসছিল, প্রকৃতির প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এড়িয়ে যায়নি। নজরুলও তাই। এই যে নিষ্ঠুর হবার ক্ষমতা প্রকৃতিকে ভালোবাসতে গিয়ে নজরুল কিন্তু করেছে। নজরুলের নিজের সন্তান মারা গেছে, সে রাতেও নজরুল গান করেছে, সে রাতেও নজরুল কবিতা লিখেছে। নজরুলের মৃত ছেলের চোখ কেমন সেটা দিয়ে সে বর্ণনা করেছে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তার বাবার মৃত্যু নিয়েও সে কিন্তু একটা লেখার মধ্যে তুলে এনেছে খুব চমৎকারভাবে। রবীন্দ্রনাথ তাই, তার মেয়ে মারা গিয়েছে, ছেলে মারা গেছে, তাও সে নিজেকে কত শক্ত রেখেছে, ভেতরটা যাই ঘটে যাক। এই যে শক্ত রাখার ব্যাপারটা, নিষ্ঠুর হবার ব্যাপারটা, আপনি নিষ্ঠুর হতে চান, সেখানে অনেক বড় মানুষ রয়েছে, তাদের থেকে ওইটুকু বৈশিষ্ট্যতা নেওয়াই যায়। দেখেন, এই যে একটা গোবরে পোকাও কিন্তু বাদ পড়েনি জীবনানন্দ দাশের বর্ণনার হাত থেকে। শুধু এটুকুই না, এই যে সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরোসে সুরঞ্জনা। আপনি চিন্তা করতে পারবেন না যে একটা ঘাস থেকে শুরু করে শুকনা পাতা, জীবনানন্দ দাশের কবিতায় সব উঠে এসেছে। তাহলে আমি যদি জীবনানন্দ দাশকে ফলোও করি, আমার মনে হয় কয়েকটা জন্ম কেটে যাবে, তবু জীবনানন্দ দাশ শেষ হবে না। অবশ্যই ফলো করি জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তারপর কন্টেন্ট ক্রিয়েশনে খুব বেশি ভালো লাগে এই যে তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ, এই মানুষগুলো যা তৈরি করেছে গ্রামের মানুষের সাথে মিশে গিয়ে। এটা কেন তৈরি হচ্ছে না? কারণ মানুষ প্রকৃতি থেকে নিজেকে আড়াল করে রেখেছে। আপনার কি নিজের লেখালেখি ইচ্ছা আছে কিনা? যদিও কন্টেন্ট বানাচ্ছেন, আমরা ভিজুয়ালি দেখছি। এই ব্যাপারে আমি বড্ড অলস।
আমার শুধু স্বপ্ন যে আমি আসলে স্ক্রিনে দেখাতে চাই সব। আমি মানুষের ভেতরের মানুষটাকে স্ক্রিনে দেখাতে চাই। আমি গ্রামের স্কুলে না যাওয়া গৃহবধূর দুঃখটা স্ক্রিনে বর্ণনা করাতে চাই। সে পারফর্ম করুক, সে বর্ণনা করুক যে আমার অপ্রাপ্তি, আমার স্বপ্ন, আমার ভেঙে যাওয়া স্বপ্ন, আমার চিন্তা, আমার সংসার। আমি স্বপ্ন দেখি গ্রামের দস্যি বালিকার এক জোড়া সাদা রাজহাঁসকে বর্ণনা করাতে চাই, যে সাদা রাজহাঁসের পালকে তার নিজের পায়ে পড়া আলতার রং দেয়া। সে তখন ওই হাঁস জোড়া কোলে নিয়ে বর্ণনা করুক যে আমি আমার শখের হাঁস কীভাবে চাই। আমি শুধুমাত্র এটাই চাই, ভিজুয়ালি চাই, লিখতে চাই না। আর এই যে চিত্র মিডিয়া নিয়ে কাজ করছেন এই মুহূর্তে, যদি বলি যে ভবিষ্যতে আপনার স্বপ্নটা কি, কোথায় দেখতে চান নিজেকে? ফেসবুক পেজ কখনো স্বপ্ন পূরণের হাতিয়ার না হতে পারে না, কিন্তু এইটা নিয়ে যখন কাজ করছি তখন ইচ্ছা হচ্ছে এটাই যে প্রকৃতির সাথে থেকে, এই প্রকৃতি যেমন ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, পাখিদের আশ্রয় দিচ্ছে, প্রকৃতি কন্টেন্টের উপজীব্য হয়ে আমাকেও কিছু অর্থ দিচ্ছে, যেটা দিয়ে আমার এবং বাকি সদস্যদের সংসার চলছে। স্বপ্ন হচ্ছে একটাই, যে আসলে কাজের গুণগত মানটাকে ঠিক রাখা, কাদামাটির সাথে থাকা, মানুষের মাঝে মিশে যাওয়ার যে শক্তি সাহস এই মুহূর্তে রয়েছে শেষ পর্যন্ত থাকা, কখনো যাতে না ওঠা। যাতে ওঠা বলতে বোঝাচ্ছি আমি যে খুব ভালো বেশভূষা নিয়ে মানুষ থেকে দূরে হারিয়ে গেলাম, মানুষের দুঃখ আর আমার ওই ভেতরটা আঘাত করলো না, এটা চাচ্ছি না। চাচ্ছি মানুষের মাঝে থাকতে। এবং সর্বশেষ শিল্পী নচিকেতার গাওয়া একটা গান আছে যে দেখে যা অনির্বাণ কি সুখে বেঁধেছে গান। গাইবেন নাকি? না, আমি আসলে গান পারি না, আচ্ছা। একদমই পারি না, গান পারি না। তবে গানের কথাটা মনে আসলে এই মুহূর্তে তো আসলে মানুষ থেকে হারাতে চাচ্ছি না। আর যারা মানুষ থেকে হারাতে চায় না তারা সাধারণত মানুষের মাঝে রয়ে যায়। তো আমি বিশ্বাস করি যে প্রকৃতিকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, মানুষের ভেতরে মানুষটাকে পড়তে পারলে মানুষ সত্যিই ছোট গল্পের মতো, সহজ সরল প্রাঞ্জল, এবং বারবারই মনে হবে শেষ হয়েও হইল না শেষ। পেজে তো অনেক মেসেজ আসে, হ্যাঁ। ইনবক্সে অনেকে মেসেজ করে, সেই মেসেজগুলোতে আসলে কি কি মেসেজ থাকে? খুব ভালো লাগছে ভাই, ভিন্নধর্মী কন্টেন্ট, অন্যরকম অনুভূতি। দেশের বাইরে থেকে বাংলাদেশের কাদামাটি দেখছি, আপনি আমার শৈশবকে দেখাচ্ছেন, ব্যতিক্রমভাবে হাঁটছেন, ব্যতিক্রম বৈশিষ্ট্য ধরে রাখেন, হারিয়ে যেন না, টাকার কাছে বিক্রি হবেন না, এই মানটা ধরে রাখেন। আমার শৈশবকে দেখি আপনার মধ্যে, আপনি গ্রামে গ্রামে ছুটে বেড়ান, গ্রামের মানুষের জীবন তুলে ধরেন। এটা আমার শৈশব, এটি আমার জীবন, আমি ছোটোবেলায় এরকম ছিলাম। আমার গ্রামটাকে দেখান, আমার নদীটাকে দেখান। মানুষ দেশকে যে কত ভালোবাসে এটা দেশের বাইরে যারা আছে তারা জানে, অসম্ভব ভালোবাসে। এই দেশের মাটি যদি তারা একটু ছুঁয়ে দেখতে পারতো বোধহয় তারা একেবারে পরিতৃপ্ত হতো। যারা প্রবাসে আছে তারাই শুধু জানে প্রবাসী জীবন কতটা বেদনার। বাড়ির মানুষ ফোন করে, ফোনের ওপাশে হয়তো বা হাসির শব্দ শোনা যায়, কিন্তু বুকের ভেতরে যে হাহাকার, যে তাণ্ডব চলে, এই শব্দ কিন্তু শোনা যায় না, এটা কেউ বোঝেও না। তারা শুধুমাত্র দূর থেকে নিজের দেশটাকে আফসোস করে দেখে, চোখের পানি ফেলে। তারা একের পর এক আফসোস করে, এই তো সামনের মাসে বাড়ি যাব, পরের বছর বাড়ি যাব। বাড়ির মানুষ খুব ভালোবাসে, শুধু মুখে মুখে। প্রবাসীদেরকেও হৃদয় থেকে ভালোবাসে না, শুধু বলে এই তো লোনগুলো শেষ হলে আসো, ঘরটা উঠে গেলে আসো, বোনের বিয়েটা দেয়া হয়ে গেলে তারপর আসো, এই তো এই কাজটুকু হয়ে গেলে আসো। প্রবাসীরা শুধু প্রয়োজনের নাম। তাই যারা প্রবাসে আছে তারা যখন আমার কন্টেন্ট দেখে, তারপর যখন দেখে বলে ভাই এই কন্টেন্ট দেখে রাতে স্বপ্ন দেখেছি, আমি আমার চিত্রা নদীর পাড়ে হাঁটছি, আমি আমার সেই ছোটোবেলার বন্ধুদেরকে পেয়েছি, কাদামাটির ভিতরে দৌড়াচ্ছি, এই কন্টেন্টগুলো ছেড়েন না ভাই, তোমার ভালো লাগে। কেউ কেউ ফোন দিয়ে কাঁদে, বলে কি এটা আমার দেশ, আর আমরা যারা দেশে আছি আমাদের তো অনেক তেল, ইচ্ছা করে দেশকে গালি দিই, দেশের যত ক্ষতি করার দরকার সব করি, দেশ খারাপ, এই খারাপ, সেই খারাপ, রাষ্ট্র খারাপ, সরকার খারাপ। বাট একবারও ভাবি না আমি কি আমার দেশকে ভালোবাসি? ভালোবাসলে কি আমি ইচ্ছা করে সদর হসপিটালের দেয়ালে পানির পিক ফেলি? ইচ্ছা করলে কি আর এই দেশের রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করি? একটা ব্রিজের একটা রড চুরি করে বেচে দিই? আমরা শুধুমাত্র প্রবাসীদেরকে একেবারে প্রয়োজনে ব্যবহার করি, বাট প্রবাসীরাই জানে এই দেশে মূল্যটা কত। তার মনে হয় যে ওনাদের এই টেক্সট আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করে। আমি প্রবাসীদের কাছে অনেক ঋণী। তারা বলে ভাই আপনার কন্টেন্টে বারবার দেশকে এভাবে তুলে আনেন, আমার মাঠকে আমি দেখি, আমি আমার মায়ের
রান্নাঘরটা দেখি, ভর সন্ধ্যায় ধোঁয়া উড়ে যাওয়ার দৃশ্যটা দেখি, ঝিঝি পোকার ডাক শুনি, ঘুঘু পাখির ডাক শুনি, কোকিলের ডাক শুনি। তাই মনে হয় প্রকৃতি একমাত্র আমার কন্টেন্টের উপজীব্য হওয়ার যোগ্য। এই যে প্রবাসীদের কথা বলছিলেন, ইনবক্সের কথা বলছিলেন, এইটা দিয়ে শেষ করব, কারণ আমার হাতে সময় কম হয়ে এসেছে। মানুষ দেখছিলাম যে ভালোবাসে আপনাকে, দেখলে সেলফি তুলতে চাচ্ছে বা দেখলে আপনাকে জড়িয়ে ধরছে। এই শুভাকাঙ্ক্ষী যারা আছে, যে আপনারা যারা পছন্দ করে ভালোবাসে, তাদেরকে নিয়ে শেয়ার করার মতো ছোট্ট গল্প, ইমোশনাল বা কিছু কি আছে কিনা যেটাকে আপনাকে আবেগপ্রান্ত করে? সবসময় করে। আমি যখন কন্টেন্ট জগতে আসি তখন তো মনিটাইজ হয়নি পেজ, আর্নিং নেই। বাট এমন একটা মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, আমার সংসারের সাথে সাপোর্ট দিয়েছে, বলেছে এই ভালো কাজটা থামিও না, চাল লাগবে ডাল লাগবে আমি দিব, বাট থামিও না। তো উনিও কিন্তু এই কন্টেন্ট দেখেই এই ভালোবাসাটা ব্যক্ত করেছে। আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, বুঝুন। তাহলে আমি কিন্তু পারতাম না, ট্যাকেল করতে পারতাম না, কারণ আমার সংসারেও চাল লাগে ডাল লাগে। দিন শেষে আমিও মানুষ, হয়তো প্রমোশনাল কাজ করছি না হওয়ার আমাশায়, কিংবা টাকার পিছনে ছুটছি না ওভাবে, কিন্তু আমার সংসারে তো অভাব হানা দেয়। ঠিক আছে, শেষমেশ বলতে চাই যে ভালোবাসার মানুষদের কথা বলছিলেন, সেই ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, কি বলবেন এই মুহূর্তে? ভালোবাসার মানুষদের অনেক অনেক ধন্যবাদ, এবং দোয়া করবেন যেন হারিয়ে না যাই, টাকার কাছে পরাজিত কখনো না হই, আমার হাত দিয়ে যেন কখনো কোনো ইনসাফ নষ্ট না হয়, কখনো কারোর হক লঙ্ঘিত না হয়। আমি সারা জীবন প্রকৃতির সাথে প্রকৃতির বর্ণনা করে বাঁচতে চাই, এবং দিন শেষে মারা গেলে যেন আমার অডিয়েন্স বলে লোকটা ভালো ছিল। ঠিক আছে জুয়েল ভাই, আপনার সঙ্গে অসংখ্য কথা বলেছি, অনেক আড্ডা দিয়েছি, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ঝিনাইদহ থেকে এসেছেন, সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ। ঠিক আছে জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আপনাদের সবার প্রিয় জুয়েল রানার সঙ্গে, আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, মুগ্ধ হয়ে তার কথা আমিও শুনছিলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।